নমস্কার, গ্লোরি ফ্রম বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের প্রতিবেদনটি হলো সোনার দাম বা সোনার মূল্য। এটি নির্ভর করে ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর। জিও পলিটিক্স ইনফ্লুয়েন্স গোল্ড প্রাইস। সোনার দাম বা সোনার মূল্য এর বর্তমানে যে অস্বাভাবিক সোনার মূল্য, এই নিয়ে আমি একটি প্রতিবেদন বহুদিন ধরে করবো বলে ঠিক করে রেখেছিলাম, মনস্থির করেছিলাম, কিন্তু করে উঠতে পারছিলাম না। কেন? আহ, বিভিন্ন ইরান ইসরায়েলের বিভিন্ন প্রতিবেদন পরিবেশন করবার জন্য সময় দিতে হচ্ছিল। তার ফলে আমি এই সোনার মান নিয়ে যে প্রতিবেদনটি করব, মূল্য নিয়ে যে প্রতিবেদনটি করবো মনস্থির করেছিলাম, সেটি করে উঠতে পারছিলাম না। আজকের আমি ঠিক করলাম, মনস্থির করলাম যে আমি এই প্রতিবেদনটি করব। কেন? আমার এক বন্ধু ইউএইতে থাকে, খুব ক্লোজ ফ্রেন্ড। আমরা তাকে জিজ্ঞাসা করছিলাম, কিরে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কিরে তোরা ঠিক আছিস তো? তো তার প্রতি উত্তরে সে একটি সার্কাস্টিক ওয়েতে একটি প্রতিবেদন লেখে। অসাধারণ তার লেখনী ক্ষমতা। সেখানের যেহেতু তার পারমিশন আমি নিইনি, তাই তার ওই প্রতিবেদনটি আমি পড়তে পারছি না, উপস্থাপনা করতে পারছি না। কিন্তু তার একটি জায়গায়, একটি অংশে সে এত সুন্দর লিখেছে। সে লিখেছে, মহিলাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন পূর্ণমাত্রায় ভূ রাজনৈতিক যুদ্ধকক্ষ। সৌদির আকাশে সৌদির আকাশ প্রতিরক্ষা ইরানের ড্রোন বা মিসাইল ভেদ করার আগে এরা ইতিমধ্যে সেফ জোন নির্ধারণ করে ফেলছে। এরা ইতিমধ্যে ঘরের কোন কোণে দাঁড়ালে শকওয়েভ কম লাগবে, আর তার বিশদ অ্যানালিসিস এদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে চলছে। এর মধ্যে আলোচনা জরুরি কোনটা না, উদ্বাসন ব্যাগ এবং তার তালিকা। সেখানে টর্চ থাকবে, যেমন ফোন থাকবে, চার্জার থাকবে, ওষুধ থাকবে, মূল্যবান নথিপত্র, শুকনো খাবার ইত্যাদি থাকবে। এবং আরেকটি জায়গায় সে লেখে, আমার বাঙালি বউ অদ্ভুত শান্ত মুখে একটা ছোট্ট ব্যাগের মধ্যে তার সমস্ত সোনার গয়নাগাটি গুছিয়ে রেখেছে, একটাও বাদ নয়। এই যে উদ্বেগের মধ্যে এক ধরনের একটা স্থিতি, উদ্বেগের মধ্যে একটা যে সার্কাস্টিক ওয়েতে যে একটা লেখা, এবং সেখানেও সে লিখছে ছোট ব্যাগের মধ্যে সোনার গহনা গুছিয়ে রাখছে। অর্থাৎ সোনার মূল্য আমাদের পার্থিব জীবনে কতটা, এবং অনিশ্চয়তায় তার উপর কত নির্ভরশীলতা, এটা তা প্রমাণ করে। সেই কারণে আমি আজকের এই প্রতিবেদনটা উপস্থাপনা করতে চলেছি। আমরা আমাদের প্রতিবেদনে চলে আসি। ভূ রাজনৈতিক পরিস্থিতির সাথে সোনার দামের সম্পর্ক অত্যন্ত গভীর। সহজ কথায় বলতে গেলে, যখন বিশ্বে কোনো অস্থিরতা বা অনিশ্চয়তা দেখা দেয়, তখনই সোনার দাম ও মূল্যের অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এই সোনার দাম, এর মূল্য, এই অস্বাভাবিক এখন যে মূল্য, এর দাম কিভাবে নির্ধারিত হয় এবং এর প্রেক্ষাপট কি ঐতিহাসিক, এবং তার বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট কি, সেটা জানা খুব জরুরি। এর জন্য আমাদেরকে একটু বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা প্রথমে একটু সংক্ষেপে জানি সোনা আবিষ্কার কী হচ্ছে। আমরা সবাই জানি সোনা একটি উজ্জ্বল হলুদ রঙের ন্যাগেট হিসাবে নদী বা প্রাকৃতিক স্রোত থেকে পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। এবং 7,000 বছর আগে, প্রায় 7,000 বছর আগে আমরা বলতে পারি এই ধাতুটি ব্যবহার করে বিভিন্ন ধরনের বস্তু তৈরি করা শুরু হয়েছিল। এর প্রথম ব্যবহার কি? বুলগেরিয়ার ভার্না নেক্রোপলিসে খ্রিস্টপূর্ব 4,600 থেকে 4,200 অব্দে সোনার প্রথম গহনার ব্যবহার এর যে হয়েছিল তার সন্ধান পাওয়া যায়। এছাড়া মিশরীয় সভ্যতায় ওদের দেবতা রা তাকে সোনার প্রতীক, সোনাকে সূর্যের দেবতা রায়ের প্রতীক হিসাবে এবং পবিত্র ধাতু হিসাবে গণ্য করা হতো। প্রাচীন ভারতে হরপ্পা এবং ঋগ্বেদীয় যুগে ভারতে সোনার মুদ্রার ব্যবহারের প্রচলন আমরা দেখতে পাই এবং তার প্রমাণ পাওয়া যায়, যা সেই সময় তৎকালীন ভারতের অর্থনৈতিক শক্তির পরিচয় প্রকাশ করে। এছাড়া এই যে সোনা, এটার মুদ্রার মাধ্যম হিসাবে সোনার মূল্য নির্ধারণ করে। মুদ্রার প্রচলন প্রায় আমরা বলতে পারি 600 খ্রিস্টপূর্বাব্দে লিডিয়া, বর্তমান যে তুরস্ক, প্রথম সোনার মুদ্রার প্রচলন হয়, যা বাণিজ্য ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন আনে। বিশ্ব অর্থনীতিতে সোনার কি প্রভাব, এটা জানাও আমাদের জরুরি। অর্থনীতি 19 শতাব্দীতে ব্রিটেনে প্রথম গোল্ড স্ট্যান্ডার্ড গ্রহণ করে একটি মুদ্রার রীতির প্রচলন হয়, যেখানে মুদ্রার মান সরাসরি সোনার পরিমাণের সাথে যুক্ত ছিল। এটি মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে এবং আন্তর্জাতিক বাণিজ্যকে স্থিতিশীল করতে সাহায্য করে।
উনিশ শতাব্দীতে ব্রিটেনে এই গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণমান গ্রহণ ছিল বিশ্ব অর্থনীতির একটি ঐতিহাসিক পদক্ষেপ, যুগান্তকারী ঘটনা। 1816 খ্রিস্টাব্দে কয়েনেজ অ্যাক্টের মাধ্যমে এই ব্রিটিশরা আনুষ্ঠানিকভাবে এটিকে গ্রহণ করে এবং 1821 সালে এটিকে সম্পূর্ণভাবে কার্যকর করে, পূর্ণরূপে কার্যকর করা হয়। এই ব্যবস্থাটি আসলে কি? গোল্ড কয়েন স্ট্যান্ডার্ড, এটি কি ব্যবস্থাটি কি? গোল্ড স্ট্যান্ডার্ড এমন একটা মুদ্রা ব্যবস্থা যেখানে একটি দেশের মুদ্রার মান সরাসরি নির্দিষ্ট পরিমাণ সোনার সাথে যুক্ত ছিল। অর্থাৎ যে কোনো নাগরিক চাইলেই তার কাগজের মুদ্রা বা ব্রিটেনের মুদ্রা পাউন্ড, সেই ব্রিটেনের পাউন্ড দিয়ে মুদ্রা ব্যাংকে জমা রেখে সমপরিমাণ সোনা সংগ্রহ করতে পারতেন। কেন এইটা গ্রহণ করা হয়েছিল? না স্থিতিশীলতা আনতে, স্টেবিলিটি আনতে। নেপোলিয়ান যুদ্ধের পর ব্রিটেনের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছিল। মুদ্রার মান স্থিতিশীল করতে সোনার ওপর নির্ভরতা বাড়ানো হয় এবং বিশ্বাসযোগ্যতা, কাগজের নোটের পেছনে সমমূল্যের সোনা জমা থাকায় ব্রিটিশ পাউন্ডের ওপর মানুষের আস্থা এবং বিদেশি ব্যবসায়ীদেরও আস্থা প্রচুর গুণ বেড়ে যায়, অর্থাৎ বহুগুণ বৃদ্ধি পায়। অর্থনৈতিক প্রভাব ও সুবিধা কী ছিল? সরকার চাইলেই ইচ্ছা মতো টাকা ছাপতে পারতো না, কারণ কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে যতটুকু সোনা জমা থাকতো কেবল তার অনুপাতে মুদ্রা বাজারে ছাড়া হতো, ফলে বাজারে অর্থের জোগান নিয়ন্ত্রণ থাকতো এবং মুদ্রাস্ফীতি কম থাকতো। আন্তর্জাতিক বাণিজ্যে এই যে ব্রিটেন ছিল তখন প্রধান বাণিজ্যিক শক্তি। কেন? ব্রিটিশ পাউন্ড সোনার সাথে যুক্ত হয়, এটি আন্তর্জাতিক মুদ্রা হিসাবে স্বীকৃতি পায় এবং এতে বিভিন্ন দেশের মধ্যে লেনদেন সহজ ও নিরাপদ হয়ে ওঠে। বিভিন্ন দেশের মুদ্রা একইভাবে স্বর্ণমানের সাথে যুক্ত হলে তখন মুদ্রার বিনিময় হার স্থির থাকলে বিশ্ববাজার প্রসারে সাহায্য করেছিল। 19 শতাব্দীতে ব্রিটিশ গোল্ড স্ট্যান্ডার্ডের কারণে পাউন্ড স্টার্লিং ছিল বিশ্বের প্রধান আন্তর্জাতিক মুদ্রা এবং কারণ মানুষ জানতো পাউন্ড মানেই সোনা। কিন্তু এর পতন শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে যুদ্ধের খরচ মেটাতে ব্রিটিশদের সরকারের আর্থিক মুদ্রা ছাপানোর প্রয়োজন হয়ে পড়ে এবং তারা ছাপাতে বাধ্য হয় এবং তারা তখন কি করে? এই স্বর্ণমান স্থগিত করে দেয়। গোল্ড স্ট্যান্ডার্ড এই মুদ্রা মান এটাকে স্থগিত করে দেয় 1930 সালে দশকে। তখন মহামন্দা মানে গ্রেট ডিপ্রেশন যেটা হয়েছিল, এই ব্যবস্থাটাকে পুরোপুরি ভেঙে ফেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অর্থনৈতিক শক্তি হ্রাস পায়। সেই সময় ব্রেটন উডস চুক্তির মাধ্যমে পাউন্ডের সেই ঐতিহাসিক জায়গাটি স্থানটি পরিবর্তিত হয়ে কোথায় গেল? মার্কিন ডলারের রূপান্তরিত হলো, অর্থাৎ পাউন্ডের জায়গায় মার্কিন ডলার দখল করলো। একটি নতুন চুক্তি হলো, সেটা রয়েছে ব্রেটন উডস। ব্রেটন উডস আসলে ব্রিটিশ গোল্ড স্ট্যান্ডার্ডের একটি আধুনিক সংস্করণ ছিল, যেখানে স্বর্ণের রক্ষক ছিল ব্রিটেনের জায়গায় আমেরিকা ডলার। 1816 সালে এই আইনের উদ্দেশ্য ছিল মুদ্রার বিনিময় হারকে স্থিতিশীল রাখা, যাতে আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি কমে যায়। ব্রেটন উডস ব্যবস্থা একই দর্শন অনুসরণ করেছিল। গোল্ড স্ট্যান্ডার্ড মুদ্রা সরাসরি স্বর্ণে স্থির থাকতো আর ব্রেটন উডস মুদ্রাগুলিকে ডলারের বিপরীতে একটি নির্দিষ্ট হারে তারা ফিক্সড রেটে আটকে রেখেছিল। উভয় ব্যবস্থার লক্ষ্য ছিল স্থিতাবস্থা রাখা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশ্ববাজারে স্থিতিশীল বজায় রাখা। ব্রিটিশ স্বর্ণমান যে ব্যবস্থা ছিল তাতে কি হতো? যে এই ব্যবস্থা দেশগুলিকে বাধ্য করতো তাদের কাছে যতটুকু সোনা আছে তার বেশি টাকা না ছাপাতে। ব্রেটন উডস ব্যবস্থাও শুরুর দিকে আমেরিকা থেকে এই শৃঙ্খলা মানতে বাধ্য করেছিল। ব্রেটন উডস ব্যবস্থাটা আমি এক পরে বলি, আরেকবার বলিনি যে স্বর্ণমান ও ডলার এই ব্যবস্থা প্রতি দেশের মুদ্রার মান মার্কিন ডলারের সাথে নির্দিষ্ট করা হয়েছিল। ডলারের মান সরাসরি সোনার সাথে, অর্থাৎ প্রতি আউন্স $35 এটা ফিক্সড করে দেওয়া হয়েছে, এটার সঙ্গে যুক্ত করা হয়েছিল। এর মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্ব ব্যাংক বা IBRD প্রতিষ্ঠিত হয়, যাকে ব্রেটন উডস যমজ বলা হয়। কিন্তু এই ব্যবস্থাটিও পরবর্তীকালে ভেঙে যায়। ডলারের ওপর অতিরিক্ত চাপ আসে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত বাজেটে ঘাটতি হয় এবং মুদ্রাস্ফীতির কারণে ডলারের ওপর প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি হয়। মার্কিন ফেডারেল রিজার্ভের কাছে থাকা স্বর্ণের মজুদ কমতে শুরু করে। কেন? অন্যান্য দেশগুলো তাদের ডলারের বিপরীতে সোনা দাবি করতে থাকে।
টিফিন দ্বিধা, সেটা কি? বিশ্ব অর্থনীতিতে তারল্য বজায় রাখতে অর্থাৎ লিকুইডিটি বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে ক্রমাগত ডলার সরবরাহ করতে হতো, যার ফলে ডলারের মান ও সোনার সাথে এর রূপান্তর যোগ্যতা নিয়ে সংশয় তৈরি হয়। ইউরোপ এবং জাপানে যখন উত্থান হচ্ছে, এই অবস্থায় সেই সময় মার্কিন ডলারের নিরঙ্কুশ আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়ে। 1971 সালে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে আর ডলার বিনিময়ে সোনা দেবে না 15 আগস্ট ঘোষণা করে। এটিকে নিক্সন শক বলা হয়। অর্থাৎ এই ডলারের মাধ্যমে এই যে বেটন উডস ব্যবস্থা, সেটাও খতম হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বেটন উডস ব্যবস্থার মূল ভিত্তি যে স্বর্ণের রূপান্তর যোগ্যতা, সেটা ধ্বংস হয়ে যায়। এই সোনার দাম চিরতলে বদলে দিয়েছিল 1971 সালে 15 আগস্ট। মার্কিন গোল্ড স্ট্যান্ডার্ড স্বর্ণমান ত্যাগ করে ডলারের সাথে তাদের স্বর্ণ মজুদের যোগসূত্র ছিন্ন করে। 1940 থেকে 70 সাল পর্যন্ত সোনার দাম স্থির ছিল, স্থিতিশীল ছিল, মোটামুটি ধীর ও স্থিতিশীল ছিল। কিন্তু আমেরিকার একটি সমস্যা ছিল, তাদের অর্থনীতি চাঙ্গা করতে এবং ভিয়েতনামে একটি ব্যয়বহুল যুদ্ধ সেই সময় জড়িয়ে পড়ে তারা ভিয়েতনামের সঙ্গে। সেই ব্যয়বহুল যুদ্ধ চালাতে এবং অভ্যন্তরীণ খরচ মেটাতে তাদেরকে আমেরিকা স্বর্ণের মজুদের চেয়ে বেশি ডলার ছাপানো প্রয়োজন হয়ে পড়ে এবং ছাপাতে শুরু করে। তখনই বেটন উডস এর পতন ঘটে 1971 সালের 15 আগস্ট। তারা আর নতুন করে সোনা তৈরি করতে পারছিল না, কারণ সোনা উত্তোলন করতে হয়, সোনার পরিমাণ নির্দিষ্ট প্রকৃতিতে। তাই তারা তার সমাধান কি করে খুঁজে বার করলো? না, তারা গোল্ড স্ট্যান্ডার্ড স্বর্ণমান ব্যবস্থা ত্যাগ করে সোনার সাথে মুদ্রার সম্পর্ক ছিন্ন করে দিল এবং ডলারকে একটি ফিয়েট কারেন্সি, মানে সরকারি আদেশে চলমান কারেন্সি মুদ্রারূপে পরিণত করলো, বা ফ্লোটিং কারেন্সি ভাসমান মুদ্রায় পরিণত করলো, যা সীমাহীন ছাপানো যায়। যখনই প্রয়োজন করছে তখনই ডলার ছাপাচ্ছে। এবং যেখানে সোনার সরবরাহ কিন্তু একই রয়ে গেছে, কিন্তু মুদ্রার পরিমাণ অর্থাৎ ডলারের পরিমাণ তারা ইচ্ছা মতো ছাপিয়ে বৃদ্ধি করে ফেলে। তার ফলে কি, এই একই কারণে 50 বছরে সোনার দাম 4000% বৃদ্ধি পেয়েছে। স্বর্ণ একটি মুক্ত পণ্যে পরিণত হয়ে গেছে। যেহেতু বিশ্ববাজারে স্বর্ণের দাম ডলার নির্ধারিত, তাই ডলার শক্তিশালী হলে সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে। সোনার দাম চাহিদা তখন বেড়ে যায় ও দামও কমে যায়। ব্যয়বহুল হয়ে পড়লে ব্যয়বহুল হয়ে পড়লে সোনার দাম ও চাহিদা দুটোই কমে যায়। এবং এই যে এর পেছনে পলিটিক্যাল ইকোনমিক কারণ কি, অর্থনৈতিক কারণ কি? নিরাপদ হিসাবে সোনাকে বিবেচনা করা, সেফ হেভেন বলা হতো। কেন? রাজনৈতিক অস্থিরতায়, যুদ্ধ বা অর্থনৈতিক সংকট দেখা দিলে বিনিয়োগকারীরা ডলারের পরিবর্তে তারা কি করে? সোনায় বিনিয়োগ করে। কেন? সোনাকে সবচেয়ে নিরাপদ সম্পদ হিসাবে গণ্য করা হয়। এর নিজস্ব একটা মূল্য আছে যা সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এবং মুদ্রাস্ফীতি বাড়লে টাকার মান কমে যেতে পারে, মুদ্রার মূল্য কমে যেতে পারে, কিন্তু সোনার মূল্য সংরক্ষিত থাকে। তাই শেয়ার বাজারে মুদ্রাস্ফীতির নেতিবাচক প্রভাব পড়লে সোনার চাহিদা বৃদ্ধি পায়। সুদের হার, মানে ধরুন কেন্দ্রীয় ব্যাংক, যেমন ভারতবর্ষে আরবিআই, আমেরিকার ফেডারেল ব্যাংক, এরা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এরা সুদের হার যদি কমিয়ে দেয়, তাহলে ফিক্সড ডিপোজিট বা বন্ডে যে ইন্টারেস্ট পাওয়া যায় সুদের হার কম হলে লোকে কি করে, তার চেয়ে বেশি সোনায় রাখলে বেশি সাশ্রয়ী হবে, তাই সোনার দাম বাড়তে সাহায্য করে। অন্যদিকে সুদের হার যদি বাড়ে, বেশি হয়, তাহলে বিনিয়োগকারীরা শেয়ার বা বন্ডের দিকে ঝোঁকে, সোনার দাম কমে। কেন্দ্রীয় ব্যাংক বা রিজার্ভের যে এই যে রাজনীতি, বিশ্বের বিভিন্ন দেশ কেন্দ্রীয় ব্যাংকে তাদের রিজার্ভের ভারসাম্য রাখতে সোনা আর ডলার উভয়কেই ব্যবহার করে। কোনো দেশ যদি মার্কিন রাজনীতির প্রভাব কমাতে চায়, তারা রিজার্ভে, যেমন রাশিয়া, চীন, এরা কী করছে, তাদের ডলার কমিয়ে স্বর্ণের মজুদ বাড়তে শুরু করে, যা স্বর্ণের দামকে ঊর্ধ্বমুখী করে দিয়েছে। বৈশ্বিক বাণিজ্যের প্রধান মুদ্রা যখন ডলার দুর্বল হয়ে পড়ে, তখন অন্যান্য মুদ্রার অধিকারী দেশগুলির জন্য সোনা কেনা সস্তা হয়ে যায়। ফলে চাহিদা ও দাম বাড়ে। আবার রাজনৈতিক অনিশ্চয়তার সময় কি হয় না, ডলারে ঝুঁকি এড়াতে সবাই স্বর্ণকে ঢাল হিসাবে ব্যবহার করে। এই স্বর্ণকে সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় এবং মুদ্রাস্ফীতির ঢাল হিসাবে কেন ব্যবহার করা হয়? মুদ্রাস্ফীতির সুরক্ষা হিসাবে গণ্য করার প্রধান কারণগুলি কি কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কেন স্বর্ণ একটি সেফ হেভেন, নিরাপদ আশ্রয়? অর্থনৈতিক অস্থিরতা বা ভূ রাজনৈতিক সংকটের সময় অন্যান্য সম্পদ, যেমন শেয়ার বাজারে, যেমন বা অন্যান্য কারেন্সিতে
যখন মুদ্রার মান কমে যায় তখন স্বর্ণ তার মূল্য ধরে রাখতে পারে বলে একে নিরাপদ আশ্রয় বলা হয়। কাগজে মুদ্রার মতো স্বর্ণ কোনো সরকারের আদেশের উপর নির্ভরশীল নয় এবং স্বর্ণকে যথেচ্ছা উৎপাদন করা যায় না। এর একটি নিজস্ব স্থায়ী মান রয়েছে। কোনো কোম্পানি বা দেশের দেউলিয়ার সাথেও এ যুক্ত নয় এবং দেউলিয়ার সাথে এর মূল্য কমে যায় না। যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা বা বৈশ্বিক সংকটের সময় বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে স্বর্ণে বিনিয়োগ বাড়িয়ে দেন, যার দাম স্থিতিশীল রাখতে সাহায্য করে। শেয়ার বাজার বন্ড মার্কেটের সাথে স্বর্ণের মূল্যের সম্পর্ক খুব কম। কেন? বাজার যখন নিম্নমুখী হয় তখন স্বর্ণে সাধারণত ঊর্ধ্বমুখী বা স্থিতিশীল থাকে এবং লিকুইডিটি ওর তারল্য এর সহজ। স্বর্ণ বিশ্বের যে কোনো প্রান্তে আমরা তাকে লিকুইড করতে পারি, যে কোনো প্রান্তে সহজেই তাকে নগদে রূপান্তরিত করা যায়। ঘোর বিপদে যখন হাতের কাছে নগদ টাকা থাকে তখন সোনাই একমাত্র ত্রাণকর্তা হিসাবে কাজ করে। কেন স্বর্ণ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা? না, মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? মুদ্রাস্ফীতি বলতে কোনো পণ্যের দাম যখন বাড়ে টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। অর্থাৎ 100 টাকা আমি যে জিনিসটা আজকের কিনছি, যে পরিমাণে কিনছি, যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তাহলে 100 টাকা তার চেয়ে অনেক কম পরিমাণ জিনিস কিনতে পারবো। এই যে এইটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকগুলি কি হয় যে যখন আমাদের মুদ্রাস্ফীতি হয় তখন পণ্যের দাম বেড়ে যায়, টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। স্বর্ণ এই পরিস্থিতিতে তখন কী করে? ঢাল হিসাবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংকগুলি তখন নতুন টাকা ছাপতে পারে, প্রয়োজন অনুযায়ী মুদ্রার মান কমিয়ে দেয়। কিন্তু স্বর্ণের সরবরাহ সীমিত থাকায় কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব নয়। ইতিহাস বলে দীর্ঘমেয়াদী স্বর্ণের দাম মুদ্রাস্ফীতি হারের চেয়েও বেশি, যা বা সমান হারে বৃদ্ধি পায়। তাই জমানো বা যে কোনো অর্থের মান স্বর্ণের মাধ্যমে সংরক্ষিত থাকে। যখন কোনো দেশের মুদ্রার মান কমে যায় তখন সেই দেশের বাজারে সোনার দাম বেড়ে যায়, যা বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করে। স্বর্ণ সম্পদের ক্রয় ক্ষমতা ধরে রাখা চরম আর্থিক সংকটও মান শূন্যে নেমে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। সেই যে সেফ হেভেন বললাম, যুদ্ধের সময় অর্থনৈতিক সংকটে, যেমন 2008 সালে আর্থিক সংকটে এবং 2020-তে যে আমাদের মহামারী হয়েছিল, অর্থাৎ যে অতিমারি হয়েছিল, সে বিনিয়োগকারীরা সোনাকে সব থেকে নিরাপদ সম্পদ হিসাবে মনে করেছিল, বিবেচনা করেছে, যার ফলে সংকটের সময় সোনার দাম বৃদ্ধি পায়। 2026 সালে এই যে মার্চে যে ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ, এই বিশ্ব অর্থনীতি বিশেষ করে সোনার দামের উপর গভীর প্রভাব ফেলেছে ও এই উত্তপ্ত পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সোনার দামের বর্তমান পক্ষে রেকর্ড বৃদ্ধি। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার কারণে সোনা এখন একটি সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স কত হয়েছে? $5,100 থেকে $5,400 উপরে পৌঁছে গেছে। ভারতের সোনার দাম 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে প্রায় এখন 1,58,000 থেকে 1,00,000 বা 65-63 এরকম চলছে। এটা প্রায় যদি এইরকমভাবে চলতে থাকে প্রতি 10 গ্রাম সোনার দাম 2 লক্ষ ছাড়িয়ে যেতে পারে। কেন সোনার দাম বাড়ছে? নিরাপদ বিনিয়োগ হিসাবে যুদ্ধের সময় শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হয়, বিনিয়োগকারীরা সোনা কেনা বেশি আগ্রহী মনে হচ্ছেন। কেন? এর স্থিতিশীলতার জন্য। ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে হরমুজ প্রণালীতে যে সংলগ্ন এলাকায় জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে, তার ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে এবং এর ফলে দাম বাড়লে মুদ্রাস্ফীতি দেখা যায় এবং মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে সোনার দামকে বাড়িয়ে দেয়। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে লজিস্টিক এবং সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত, যা অর্থনীতিকে অনিশ্চিত করে তুলছে, ফলে সোনার দাম আরও বৃদ্ধি পাচ্ছে। জেপি মর্গানের একটা ভবিষ্যৎ পূর্বাভাস দিয়েছে। এই জেপি মর্গানের যে বিশ্লেষক, তাদের মতে 2026-এর শেষের নাগাদ আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স প্রায় $6,300 পৌঁছাতে পারে। তবে সামরিক যুদ্ধবিরতি বা শান্তি আলোচনার খবর যদি আসে, বাজারে সবাই দ্রুত মুনাফা অর্থাৎ প্রফিট বুকিং করবে শেয়ার বাজারে, তার ফলে হয়তো দাম কিছুটা কমে, যেটা এখন আমাদের বর্তমান শেয়ার বাজারে দেখতে পাওয়া যাচ্ছে যে সোনার দাম সেই অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে না, একটু কমেছিল। আধুনিক সময়ে আমরা ভারতের এখন বর্তমানে সোনার মূল্যের অবস্থা কী, সোনার মূল্যের গতিপথ কী একটু দেখা যাক। ভারতের সোনার দাম ঐতিহাসিকভাবে যে ঐতিহাসিক যে চিত্রটি সেটি একটু আমি তুলে ধরি। 1947 সালে স্বাধীনতার সময় 10 গ্রাম সোনার দাম ছিল 88 টাকা। 1990 দশকে উদারীকরণের সময় তখন তার দাম ছিল 3,200 টাকা। 2008 সালে বৈশ্বিক মন্দার কারণে দাম বেড়ে গিয়ে হয় 20,000 টাকায়। সোনার দামের তার পরবর্তীকালে 2010-এ 18,500, প্রায় 2011-এ 26,400, 2012-তে 31,500, 2015 থেকে 20 এই সময় দাম ধীরে ধীরে 30,000 থেকে 50,000-এর ঘরে পৌঁছায়
এবং 2023 এবং 24-এ 60,000 থেকে 70,000 ঘরে পৌঁছায়। 2025-এ এর দাম 1,15,000 থেকে 1,35,000-এর উপরে উঠে যায় এবং বর্তমানে ফেব্রুয়ারি মার্চে দাম 31 থেকে 1,40,000-এর উপরে রেকর্ড উচ্চতা পৌঁছায়। বর্তমানে 2026 সালে ভারতের 24 ক্যারেট সোনার দাম আনুমানিক বাজারের মূল্য প্রায় 1,58,000 থেকে 1,63,000-এর মধ্যে ওঠানামা করছে। বিভিন্ন শহরে নির্দিষ্ট সময়ের ভিত্তি করে মুদ্রার মান এই মূল্য সামান্য তারতম্য হতে পারে। এর দাম প্রায় 1,60,000 ছাড়িয়ে যেতে পারে কলকাতায় এটা এ মাসের মধ্যে। এই ছিল আমাদের মূল্যের একটা ভৌগোলিক গতিপথ ভারতবর্ষের। এই যে মুদ্রার যে দাম, সোনার যে দাম, এই আলোচনা থেকে মোটামুটি আমি আশা করি বোঝাতে পারলাম যে সোনার দামের ওপর ভূ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল। নমস্কার, ভালো লাগলে অবশ্যই প্রতিবেদনটি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন যাতে পরবর্তী প্রতিবেদনগুলি পেতে পারেন। ধন্যবাদ।